আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফরাসি বিপ্লবের কারণসমূহ এবং ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে ফ্রান্সের দার্শনিকদের কি অবদান ছিল সেই বিষয়ে। প্রথমেই চলো আমরা দেখে নেই ফরাসি বিপ্লবের কারণসমূহ কি ছিল। কোনো একটি কারণে ফরাসি বিপ্লব সংগঠিত হয়নি। অনেক দিনের রাজনৈতিক অনিয়ম, সামাজিক বিশৃঙ্খলা, বৈষম্যমূলক অর্থনীতি, দার্শনিকদের আবির্ভাব, এরকম আরো অনেকগুলো কারণের সমাবেশের ফলে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। ফরাসি বিপ্লবের কারণসমূহ প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থার মধ্যে খুঁজে পাওয়া যায়। আলোচনার সুবিধার জন্য আমি কারণসমূহকে প্রধান তিনটি ভাগে ভাগ করেছি: রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক। আমি প্রথমেই দেখে নিচ্ছি ফরাসি বিপ্লবের পেছনে রাজনৈতিক কারণগুলো কি ছিল। ফরাসি বিপ্লবের অন্যতম কারণ ছিল রাজনৈতিক। প্রথমেই আছে স্বেচ্ছাচারী রাজতন্ত্র। তোমরা জানো ফরাসি রাজারা ঈশ্বর প্রদত্ত রাজক্ষমতায় বিশ্বাসী ছিল। রাজারা ছিল রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। ফরাসি রাজারা রাষ্ট্রের সর্বময় ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখে এবং কেন্দ্রীভূত করে রাখে। ফলে রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না। চতুর্দশ লুই নিজেই বলতেন, আই এম দি স্টেট, আর ষোড়শ লুই বলতো, আমি যা ইচ্ছা করি তাই আইন। জনগণ রাজাদের এই স্বৈরাচারী রাজনীতির কারণে রাজাদের বিপক্ষে চলে যায়। ফরাসি রাজারা গ্রেফতারি পরোয়ানা জারি করে যে কোনো লোককে বিচারের নামে কারারুদ্ধ করে রাখত। ফলে ফ্রান্সের জনগণ রাজাদের বিপক্ষে চলে যেতে থাকে, যা বিপ্লবের পটভূমি তৈরি করে। এরপরে আমরা দেখব রাজশক্তির দায়িত্বহীনতা। রাজারা সর্বময় ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু তারা রাষ্ট্রীয় শাসন কাজে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করত না। আমরা যদি চতুর্দশ লুইয়ের আমল দেখি, চতুর্দশ লুই স্বৈরাচার রাজা হলেও তিনি জনগণের কল্যাণের কথা চিন্তা করতেন। ফলে তার প্রতি ফ্রান্সের জনগণের তেমন একটা ক্ষোভ সৃষ্টি হয়নি। কিন্তু তার পরবর্তীতে যারা ছিল, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই, তারা উভয়ই ছিল অকর্মণ্য, অযোগ্য শাসক। ফলে ফ্রান্সের জনগণ তাদের প্রতি রুষ্ট ছিল। এই অবস্থায় এইসব দুর্বল রাজারা ফ্রান্সের যে কি বলা যায়, এইসব দুর্বল রাজারা ফ্রান্সের যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দেয়। ফলে জনগণ তাদের বিরুদ্ধে ক্ষেপে যায় এবং তাদের মনে ক্ষোভ জন্ম হয়। সেই ক্ষোভ থেকে বিপ্লবের সৃষ্টি হয়। 3 নম্বরে আছে দুর্নীতিপরায়ণ শাসন ও বিচার ব্যবস্থা। প্রাক বিপ্লব যুগে সমগ্র ফ্রান্সকে 40টি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছিল। প্রত্যেক ভাগে একজন করে সরকারি কর্মচারী নিয়োজিত ছিল। কিন্তু এই কর্মচারীরা তাদের নিজেদের অঞ্চলে প্রত্যেকে নিজেদের মতো করে শাসন করতেন। রাজারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারত না। এর পেছনে দায়ীও ছিল ফ্রান্সের রাজারা। কারণ এই কর্মচারীদের দায়িত্ব এবং ক্ষমতা, অর্থাৎ কোন কোন বিভাগের প্রতি কি কি বিষয়ে তারা দায়িত্ব পালন করবে, এই বিষয়টা নির্ধারিত না থাকায় তারা নিজেদের ইচ্ছে মতো শাসন কার্য পরিচালনা করতে থাকে। ফলে দেখা যায় যে গোটা ফ্রান্সে একটা বিশৃঙ্খলা এবং অরাজকতার সৃষ্টি হয়। এই সময়ে বিচার ব্যবস্থাও কুলসিত ছিল। বলা যায় যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা
তখন অনুপস্থিত ছিল। গোটা ফ্রান্সে প্রায় 400-র মতো আইন প্রচলিত ছিল। এই ছিল ফ্রান্সের গোটা অবস্থা। এরপরে আছে ইন্টেন্ডেন্টগণের অত্যাচার। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ইন্টেন্ডেন্টগণ ছিল হচ্ছে অমাত্য বা রাজ কর্মচারী, যাদের মূল কাজ ছিল সমগ্র ফ্রান্স থেকে রাজস্ব আদায় করে সেটা আবার কোষাগারে জমা রাখা। এই ইন্টেন্ডেন্টগুলো তারা ছিল অভিজাত শ্রেণীভুক্ত, ফলে তারা রাজাকে তোয়াক্কা না করে ফ্রান্সের সাধারণ জনগণের উপর অত্যাচার, শোষণ এসবের মাধ্যমে অধিক পরিমাণ রাজস্ব তারা আদায় করতে থাকত। তাদের অত্যাচারে ফ্রান্সের যে সাধারণ জনগণ তারা অতিষ্ঠ হয়ে যায়। তারা অতিষ্ঠ হয়ে এই ইন্টেন্ডেন্টগণের একটা উপাধি দিয়েছিল, এদেরকে আখ্যা দিয়েছিল যে অর্থলোলুপ নেকড়ে বলে। তাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে বিপ্লবের পথ বেছে নেয়। এরপরে আমরা দেখব যে অভিজাতদের প্রাধান্য। ফ্রান্সের বংশানুক্রমিক অভিজাতরা সর্বদাই রাজসভায় কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করত। এই সুযোগটা তারা তখনই বেশি পেত যখন শাসক বা রাজা অযোগ্য ছিল। সেই অযোগ্য দুর্নীতিপরায়ণ রাজার আমলে অভিজাতরা রাজসভায় তাদের প্রাধান্য বিস্তারে সচেষ্ট হয়। জানা যায় যে অভিজাতরা রাজার গ্রেফতারি পরোয়ানা ব্যবহার করে নিজেদের স্বার্থে যে কোনো লোককে তারা বন্দী করে নিয়ে আসতে পারত। এই অভিজাতদের বিরুদ্ধে ফরাসি রাজারা কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারত না, কারণ পার্লামেন্টের যে বিচারপতিরা ছিল তারা ছিল এই অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত। ফলে অভিজাতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা রাজার পক্ষে সম্ভব হয়নি। এই অভিজাত শ্রেণীর অত্যাচারের কারণে সাধারণ জনগণ সংক্ষুব্ধ ছিল এবং তারা বিপ্লবের পথে এগিয়ে গিয়েছিল। এবার আমরা দেখব যে রাজপ্রসাদের অমিতব্যয়িতা। ফ্রান্সের রাজারা বংশানুক্রমিকভাবে তাদের মধ্যে সামরিক আকাঙ্ক্ষা ছিল, অর্থাৎ নতুন নতুন রাজ্য জয় করে সেগুলোকে তারা নিজেদের অধীনে নিয়ে আসতে চাইত। ফলে তাদেরকে বিভিন্ন যুদ্ধে লিপ্ত থাকতে হতো। এইসব যুদ্ধে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হতো। তাছাড়াও রাজপ্রাসাদের জাঁকজমকতা, তারপর আমোদ প্রমোদ এসবের পেছনেও রাজারা প্রচুর অর্থ ব্যয় করত। গুডউইনের বর্ণনা থেকে আমরা আগেই জেনেছিলাম যে ষোড়শ লুইয়ের যে রানী ছিল মারিয়া আতুয়াতি, তার ব্যক্তিগত চাকরের সংখ্যা ছিল 500। তখন ভার্সাই রাজসভায় 18,000 কর্মচারী নিয়োজিত ছিল। এর মধ্যে প্রায় 16,000 কর্মচারী রাজপ্রাসাদের কাছে নিয়োজিত ছিল। মূলত এই রানী মারিয়া আতুয়াতির যে উচ্ছৃঙ্খলতা, তার যে বিলাস বসনে অর্থ ব্যয় করা, নিত্য নতুন সে ভোজসভার আয়োজন করত, এসবে যে রাজকোষের অর্থ বিপুল পরিমাণ সে ব্যয় করত, তার এই উচ্ছৃঙ্খলতার কারণেই সাধারণ জনগণ ক্ষুব্ধ হয় এবং তারা। এবারে আমরা দেখে নিই ফরাসি বিপ্লবের পেছনে সামাজিক কারণগুলো কি ছিল। ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল এই সামাজিক বৈষম্য। এই সামাজিক বৈষম্যের সাথে যোগ হয়েছিল রাজাদের শোষণ নীতি। বিপ্লব পূর্ব সময়ে ফ্রান্সের জনগণ প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল। সুবিধা ভোগকারী শ্রেণী, এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল অভিজাত এবং যাজকরা। আরেকটা ছিল সুবিধাহীন শ্রেণী, শুধুমাত্র তৃতীয় শ্রেণীর লোকজন এই অংশের অন্তর্ভুক্ত ছিল। সুবিধাভোগকারী শ্রেণীদের মধ্যে প্রথমেই ছিল অভিজাত শ্রেণী। ফ্রান্সের মোট জনসংখ্যার 3 ভাগ ছিল এই অভিজাত শ্রেণী। এরা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত,
কিন্তু রাষ্ট্রের কোনো কর এরা প্রদান করত না। এরা বংশানুক্রমিকভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো ব্যবহার করলেও রাজাকে তারা বিন্দুমাত্র কর প্রদান করত না। এর সাথে যুক্ত হয়েছিল যাজক শ্রেণীরা। এই যাজক শ্রেণীর লোকজন বা যাজকরা চার্চের উপর একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল। এই যাজকদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, উচ্চ যাজক এবং নিম্ন যাজক। উচ্চ যাজকরা ভোটাধিকার থেকে শুরু করে রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত, কিন্তু আধ্যাত্মিক বা ধর্মীয় উপাসনার বিষয়ে তারা অনেকটাই দায়িত্বহীন ছিল। এরা সাধারণ মানুষের মতো ভোগ বিলাস আমোদ প্রমোদে মত্ত থাকত, এমনকি নিজেদের স্বার্থের জন্য তারা হীন কার্যেও লিপ্ত ছিল। অন্যদিকে নিম্ন যাজক যারা ছিল তারা ধর্মীয় সকল দায় দায়িত্ব পালন করত, কিন্তু তাদের কোনো আর্থিক সুযোগ সুবিধা ছিল না, এমনকি তাদেরকে পদোন্নতিও দেওয়া হতো না। ফলে এই নিম্ন শ্রেণীর যাজকরা তারা সংক্ষুব্ধ ছিল এবং উচ্চ শ্রেণীর যাজকদেরকে তারা ঘৃণা করতে শুরু করে। এই অবস্থায় ফ্রান্স বিপ্লবের দিকে অগ্রসর হয়। এরপরে আছে তৃতীয় শ্রেণী। সমাজের সবচেয়ে নিগৃহীত শ্রেণী ছিল এই তৃতীয় শ্রেণী। এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল ব্যবসায়ী, অধ্যাপক, আইনজীবী, ডাক্তার, জ্ঞানী, বুদ্ধিমান, বড় বড় বণিক। এরা সবাই বংশগত কৌলিন্য না থাকায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বা রাষ্ট্রীয় মর্যাদা থেকে তারা বঞ্চিত ছিল, কিন্তু জ্ঞান, বুদ্ধি এবং সামর্থ্যের দিক থেকে তারা কিন্তু অন্য দুই শ্রেণীর চেয়ে এগিয়ে ছিল। ফলে এই যে বঞ্চিত হওয়া, এটাকে এই তৃতীয় শ্রেণীর মধ্যবিত্তরা সহজে মেনে নিতে পারেনি। এই শ্রেণীর সবচেয়ে নিগৃহীত ছিল কৃষক, শ্রমিক এই গোষ্ঠীরা। কৃষকদের উপর, শুধু কৃষকদের উপর না, তৃতীয় শ্রেণীর উপর রাষ্ট্রীয় সমস্ত কর চাপানো হয়েছিল। কৃষক এবং শ্রমজীবীরা তারা অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিন যাপন করত, তারপরেও রাষ্ট্রীয় কর তাদেরকে নিয়মিতভাবেই প্রদান করতে হতো। এর সাথে যুক্ত হয়েছিল বাধ্যতামূলক শ্রমকর, যেমন রাস্তাঘাট তৈরি, পুল নির্মাণ, এসব। এমনকি রাষ্ট্রীয় যে কৃষকদের কারখানা আছে, কৃষি কারখানাগুলোতে, সেখানেও তাদেরকে বাধ্যতামূলকভাবে শ্রম দিতে হতো। বিনিময়ে কোনো পারিশ্রমিক তারা পেত না। উপরন্তু তারা যে আয় করত, সেই আয়ের একটা অংশ ট্যাক্স দিতে হতো এবং ধর্মকর হিসাবে তাদেরকে উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ চার্চকে প্রদান করতে হতো। ফলে দেখা যায় যে ফ্রান্সের সবচেয়ে নিগৃহীত শ্রেণী ছিল এই তৃতীয় শ্রেণীর লোকজন, যাদের মনে যারা সংক্ষুব্ধ হয় এই ব্যবস্থার বিরুদ্ধে এবং এই বৈষম্যের বিরুদ্ধে, তারা প্রতিবাদ করে এবং বিপ্লবকে দ্রুত এগিয়ে নিয়ে আসে এদের কারণে। এবারে আমরা দেখব যে ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে অর্থনৈতিক কারণগুলো কি ছিল। ফ্রান্সের সেই সময়ে অর্থনৈতিক কারণগুলোর মধ্যে আমরা দেখব যে কর নির্ধারণ পদ্ধতি। কর নির্ধারণ পদ্ধতি কি ছিল? যে ফ্রান্সের রাজারা কর কাদের কাছ থেকে নিবে সেই নির্ধারণের ক্ষেত্রে তারা পক্ষপাতদুষ্ট ছিল এবং অন্যায়মূলক ছিল। কারণ যাদের কর দেওয়ার ক্ষমতা ছিল তাদেরকে কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আর তৃতীয় শ্রেণীর উপর রাষ্ট্রের সমস্ত কর চাপিয়ে দেওয়া হয়েছিল, যারা আসলে কর দেওয়ার মতো ক্ষমতা আসলে তাদের ছিল না। এই যে কর নির্ধারণ পদ্ধতি, এই কারণে ফ্রান্সের লোকজনের মনে ক্ষোভ জমা হয়, ফলে তারা বিপ্লবের দিকে এগিয়ে যায়। এরপরে যদি আমরা দেখি যে অর্থনৈতিক বৈষম্য, ফ্রান্সের জনগণের
চার ভাগ ছিল অভিজাত এবং যাজক শ্রেণী। কিন্তু ফ্রান্সের যে মোট জাতীয় সম্পদ, সেই সম্পদের 40 ভাগ ছিল এদের অধিকারে, আর বাকি 60 ভাগ ছিল ওই 96 ভাগ তৃতীয় শ্রেণীর হাতে। 40 ভাগ সম্পদের অধিকারী হয়েও তারা রাষ্ট্রকে কোনো প্রকার কর দিত না। এই যে বৈষম্য, এই বৈষম্যের কারণেই ফ্রান্সের জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং বলা যায় যে এই অর্থনৈতিক বৈষম্যই ছিল ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। এবারে আমরা দেখব যে পঞ্চদশ ও ষোড়শ লুইয়ের আমলে ফ্রান্সের অর্থনৈতিক দুর্দশা। চতুর্দশ লুইয়ের সময় তাকে 4টি বড় বড় যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল। ফলে ফ্রান্সের যে রাজকোষের অর্থ তার বেশিরভাগই ওই যুদ্ধে ব্যয় হয়ে যায়। এ সময় আসে পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই আসার পর তখন শুরু হয় সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এবং পোল্যান্ডের উত্তরাধিকার নিয়ে যুদ্ধ। সেই সব যুদ্ধে খরচ ব্যয় নির্বাহের জন্য রাজাকে ঋণ নিতে হয়। তারপরেও দেখা যায় পঞ্চদশ লুই বিলাস বসন আমোদ প্রমোদের রাষ্ট্রীয় অর্থ প্রচুর পরিমাণে খরচ করে ফেলে। এই অবস্থায় আসে ষোড়শ লুই। ষোড়শ লুই ক্ষমতায় এসে এই অর্থনৈতিক অবস্থাকে পুনর্গঠনের চেষ্টা করেন। তার মন্ত্রীদের সাহায্যে তিনি রাষ্ট্রের যে অর্থনৈতিক দুরবস্থা সেটা সমাধান করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। কারণ ষোড়শ লুইয়ের সময়ে আমেরিকার স্বাধীনতার যুদ্ধের জন্য ফ্রান্সকে 100 কোটি লিভরা ঋণ গ্রহণ করতে হয়। এই অবস্থায় ফ্রান্সের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়ে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ষোড়শ লুই অভিজাত এবং যাজক শ্রেণী, যারা করের আওতা থেকে মুক্ত ছিল, তাদের উপর কর চাপানো হয়। কিন্তু অভিজাত ও যাজকরা একসাথে রাজার বিরুদ্ধে চলে যায় এবং এই ভঙ্গুর অর্থনীতির জন্য ষোড়শ লুইকেই তারা দায়ী মনে করে। ফলে ষোড়শ লুই এই অবস্থা সামাল দিতে ব্যর্থ হয় এবং তিনি 200 বছর পরে জাতীয় সভা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা জেনে নেই এই ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পেছনে ফ্রান্সের দার্শনিকদের কি অবদান ছিল। আসলে যে কোনো বিপ্লব বা আন্দোলন, এসবের পেছনে দার্শনিকদের একটা বড় অবদান থাকে। ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার পেছনেও ফ্রান্সের দার্শনিকদের অনেক অবদান ছিল। মূলত অষ্টাদশ শতাব্দী ছিল জ্ঞান বিজ্ঞানের, মানে জ্ঞানের যুগ, জ্ঞান দীপ্তির যুগ। এই সময় ফ্রান্সের দার্শনিকদের মধ্যে যুক্তিবাদের বিকাশ ঘটে। ফলে প্রচলিত যে রাষ্ট্রীয় এবং সমাজ ব্যবস্থা আছে তাকে তারা না মেনে বরং যুক্তির আলোকে এর ত্রুটি বিচ্যুতিগুলো বিশ্লেষণ করার চেষ্টা করে। এর ফলে দেখা যায় যে এই সময়ে তারা তাদের লেখনীর মাধ্যমে এই ত্রুটি বিচ্যুতিগুলো, অর্থাৎ প্রচলিত ত্রুটি বিচ্যুতিগুলো তারা তুলে ধরে এবং সাধারণ মানুষকে তারা জাগ্রত করতে সক্ষম হয়েছিল। ফ্রান্সের কয়েকজন বিখ্যাত দার্শনিকের সম্পর্কে আমরা এখন একটু জেনে নিব। তাহলে চলো একটু দেখে নিই। সেই সময়ে ফ্রান্সে যেসব দার্শনিকের আবির্ভাব হয়েছিল তার মধ্যে বিখ্যাত ছিল চার্লস মন্টেস্কু, ভলতেয়ার, জাঁ-জেক রোসো এবং ডেনিস দিদেরো। চলো আমরা একটু তাদের সম্পর্কে জেনে নিই।
প্রথমেই আসি চার্লস মন্টেস্কু, 1689 থেকে 1755। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। তার জন্ম হয়েছিল 1689 খ্রিস্টাব্দে এক সামন্ত পরিবারে। 1755 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি আসলে বিপ্লব দেখে যেতে পারেননি, কিন্তু তিনি তার লেখনীর মাধ্যমে, তার গ্রন্থগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মনকে নাড়া দিতে পেরেছিলেন। তার রচিত যে গ্রন্থগুলো ছিল তার মধ্যে বিখ্যাত হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স, দ্য গ্রেটনেস অ্যান্ড ডিকেডনেস অফ দি রোমান্স, এবং সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ ছিল দ্য স্পিরিট অফ লস। 1748 সালে তিনি এই গ্রন্থটি রচনা করেন। মাত্র 18 মাসে এর 22টি সংস্করণ প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে তিনি অত্যন্ত যৌক্তিকভাবে সমাজ ও রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন। তিনি স্বৈরাচারী রাজতন্ত্রের ত্রুটিগুলো ধরেন এবং এর বিকল্প হিসেবে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে তিনি পরামর্শ দেন। তিনি তার স্পিরিট অফ লস গ্রন্থে দুটি মতবাদের কথা উল্লেখ করেন। এক হচ্ছে কোন অঞ্চলে কি ধরনের আইন বা সংগঠন হবে তা নির্ভর করবে সেই দেশের বা সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং তার প্রধান উপর। তার আরেকটা গুরুত্বপূর্ণ মতবাদ ছিল ক্ষমতার বিভাজন তত্ত্ব। এই ক্ষমতার বিভাজন তত্ত্বে তিনি স্বেচ্ছাচারী রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেছিলেন। তার মতে যদি একই ব্যক্তির হাতে রাজ্যের আইন, শাসন ও বিচার ক্ষমতা থাকে তাহলে রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা লোপ পাবে। এর বিকল্প হিসেবে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা পরামর্শ দিয়েছিলেন। এরপরে আমরা দেখব ভলতেয়ার। ভলতেয়ার ছিল তার ছদ্মনাম। ভলতেয়ার এই ছদ্মনামের আড়ালে তার প্রকৃত নাম হারিয়ে যায়। ভলতেয়ারের প্রকৃত নাম ছিল মেরি ফ্রান্সোয়া আরওয়েত। ভলতেয়ার ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। তিনি একই দিকে নাট্যকার, সমাজসেবক। ভলতেয়ার ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। তিনি একই সাথে নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, ইতিহাসবিদ এবং দার্শনিক। তাকে ফরাসি নবজাগরণের প্রাণপুরুষ বলা হয়। তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে কাদিত, চতুর্দশ লুইয়ের শতাব্দী, দার্শনিক অভিধান, পরিপন। এসব গ্রন্থের মাধ্যমে তিনি গির্জার যে অনিয়ম, দুর্নীতি, কুসংস্কার এসব বিষয়ে সাধারণ জনগণের সামনে তুলে ধরেন। ফলে যাজক এবং গির্জার প্রতি মানুষের যে বিশ্বাস ছিল সে বিশ্বাসের ভিত দুর্বল হয়ে যায়। তিনি অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে এই বিষয়গুলোকে তার গ্রন্থে তুলে ধরেছিলেন। তিনি রাজতন্ত্রের বিরোধী ছিলেন। রাজতন্ত্রের সমালোচনা করায় তাকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। এমনকি রাজাদের রোষানল থেকে বাঁচার জন্য তিনি ফ্রান্স ছেড়ে 2 বার পালিয়ে গিয়েছিলেন। ভলতেয়ারের লেখনীকে তলোয়ারের মতো ধারালো বলে মনে করা হয়। তিনি ইতিহাসবিদ ছিলেন। তার মতে ইতিহাস হলো বর্তমানের আলোকে তিনি ইতিহাস বিষয়ে তিনি বলেছিলেন যে ইতিহাস হলো অতীতের আলোকে বর্তমানকে ঝালিয়ে নেওয়ার হাতিয়ার। ভলতেয়ার তিনি চার্চের দুর্নীতির বিরুদ্ধে লিখলেও ধর্ম বিষয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি তার বিখ্যাত উক্তি হচ্ছে, যদি ঈশ্বর না থাকতো তাহলে তাকে বানাতে হতো, কিন্তু প্রকৃতি বলেছে ঈশ্বর আছে। তিনি কিন্তু রাজতন্ত্রের বিপক্ষে ছিলেন না। তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, অর্থাৎ সাংবিধানিক রাজতন্ত্রের তিনি পক্ষে ছিলেন।
এবারে আমরা দেখব জাজেক রোসো। রোসো ছিল এক অনন্য প্রতিভার অধিকারী। তিনি সঙ্গীত, কলা, দর্শন, উদ্ভিদ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এই সব বিষয়ে পারদর্শী ছিলেন। জাজেক রোসো ফরাসি হলেও তার জন্ম হয়েছিল সুইজারল্যান্ডে। পরবর্তীতে তিনি এখানে এসেছিলেন। তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে এমিলি, কনফিউশন, ডিসকোর্স অফ দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি এবং সোশ্যাল কন্ট্রাক্ট। এই সোশ্যাল কন্ট্রাক্ট তার সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ, অর্থাৎ সামাজিক চুক্তি। এই গ্রন্থে তিনি বলেন যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, অর্থাৎ মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করে। তাই মানুষের কর্তব্য হলো এই শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন সত্তা ফিরে পাওয়ার চেষ্টা করা। তিনি এই গ্রন্থে আরো বলেন, ঈশ্বর রাজা বা রাষ্ট্র সৃষ্টি করেনি। রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস হচ্ছে জনগণ। সুতরাং রাজাকে উচিত জনগণের মতানুযায়ী রাজ্য শাসন করা। রাজা যদি এর ব্যত্যয় ঘটায় তাহলে রাজাকে অপসারণ করার ক্ষমতা বা অধিকার জনগণের রয়েছে। তিনি সাম্যনীতির দ্বারা পরিচালিত সমাজ চেয়েছিলেন। তার মতে কোনো মানুষ এতটা ধনী হবে না যতটা হলে সে আরেকজন মানুষকে ক্রয় করতে চাইবে, আবার কোনো মানুষ এতটা গরিব হবে না যতটা হলে সে নিজেকে বিক্রি করতে চাইবে। অর্থাৎ তিনি সাম্যনীতির দ্বারা পরিচালিত একটা সমাজ চেয়েছিলেন। রোসোর যে সামাজিক চুক্তি মতবাদের মধ্যে সাম্যবাদ, স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা লিখে ফরাসি জনগণকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে তোলেন। এজন্য তাকে বিপ্লবের পুরোধা ব্যক্তিত্ব বলা হয়। এইসব দার্শনিক ছাড়াও আরও ছিলেন ডেনিস দিদেরো। তিনি সেই সময়ে অর্থাৎ প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের জ্ঞানী গুণী ব্যক্তিদের একত্রিত করেছিলেন। তার নেতৃত্বে বিপ্লব পূর্ব যুগে এনসাইক্লোপিডিয়া রচিত হয়েছিল এবং তার সাথে ছিলেন ডি অ্যালেম্বার্ট, ম্যাবলি, কদ্রেস প্রমুখ ব্যক্তিবর্গ। তিনি ফরাসি দার্শনিকদের যে লেখাগুলো, সে লেখাগুলোকেও এনসাইক্লোপিডিয়ায় স্থান দিয়েছিলেন। ফলে এনসাইক্লোপিডিয়া সেই সময়ে অনেক জনপ্রিয় হয় এবং সাধারণ মানুষ এর মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দার্শনিকগণ রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকে যুক্তি দ্বারা আক্রমণ করে এবং তাদের মতে প্রকৃতির নিয়মে অধিকারের সাথে কর্তব্যও থাকে। সুতরাং রাজা শুধু অধিকার ভোগ করবে, কর্তব্য পালন করবে না, তা হবে না। রাজাকে কর্তব্য পালন করতে হয়। দার্শনিকগণ তাদের লেখনীর মাধ্যমে প্রচলিত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলোর স্বরূপ উদ্ঘাটন করে ফরাসি জনগণের মধ্যে বিপ্লবের প্রেরণা দান করেছিলেন। তাই ফরাসি বিপ্লবের পটভূমি তৈরিতে বা ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে দার্শনিকদের একটি বড় অবদান ছিল। আজকে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।